নমস্কার সবাইকে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে প্রথমে হয়তো মনে হবে যেন আন্তর্জাতিক কূটনীতির কোনো খুব ভারী পাঠ্য বইয়ের একটা চ্যাপ্টার। হ্যাঁ ঠিক, বেশ ভারী শোনায় শব্দগুলো। একদমই। কিন্তু একটু যদি আমরা তলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে বিষয়টা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। এটা সরাসরি একটা দেশের জাতীয় সম্মান, আমাদের সার্বভৌমত্ব আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদমই তাই। তো আজকের আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে ভারতের সেই দীর্ঘদিনের গর্বের জায়গাটা, যাকে আমরা বলি স্বাধীন বিদেশ নীতি বা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। আর তার সাথে অবশ্যই কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির কনসেপ্টটাও চলে আসে। ঠিক বলেছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ভারতের এই যে বহু চর্চিত একটা স্বায়ত্তশাসন, সেটা কি বর্তমানে কোনো বৃহৎ শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে? আরও নির্দিষ্ট করে বললে ওয়াশিংটনের দ্বারা পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা? এটাই এখনকার সবচেয়ে বড় ডিবেট বলতে পারেন। হ্যাঁ, আর আমাদের আজকের এই বিশ্লেষণের পুরো তথ্যের মূল ভিত্তি হল 6 মার্চ 2026 তারিখে viewsnow.co.in পোর্টালে প্রকাশিত হওয়া একটা অত্যন্ত বিস্তারিত আর আকর্ষণীয় বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনটা সত্যি খুব চমৎকারভাবে পুরো পরিস্থিতিটা তুলে ধরেছে। তো আমাদের আজকের মিশনটা হলো আন্তর্জাতিক কূটনীতির এই যে একটা গোলকধাঁধা আর বিশ্বজুড়ে এই তেলের রাজনীতি, এই পুরো জটিল সমীকরণটাকে খুব সহজে ডিকোড করা। তবে হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একেবারে স্পষ্ট করে দেওয়া দরকার। অবশ্যই এই ধরনের সংবেদনশীল ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সময় নিরপেক্ষ থাকাটা খুব জরুরি। একদম। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু বামপন্থী বা ডানপন্থী কোনো রাজনৈতিক মতাদর্শেরই পক্ষ নিচ্ছি না। আমাদের উৎস প্রতিবেদনে প্রতিবেদক বা রাজনৈতিক বিশ্লেষকরা যে দাবিগুলো করেছেন, আমরা সেগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধুমাত্র সোর্স ভিত্তিক তথ্য হিসাবে আপনাদের সামনে রাখব। আমরা কোনো পক্ষ সমর্থন করছি না। ঠিক, আমরা শুধু একটা নির্মোহ দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব যে আসলে ঘটছেটা কি। তো আচ্ছা, তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখছি? পরিস্থিতি তো বেশ উত্তপ্ত। হ্যাঁ, ইরান ইসরায়েল যুদ্ধের একটা আবহ চলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার কারণে বিশ্ববাজারে এখন তেলের দাম একেবারে আকাশচুম্বী। রেকর্ড ভাঙছে বলা যায়। আর ঠিক এই ঘোর সংকটের সময়েই হঠাৎ করেই আমেরিকার ট্রেজারি বিভাগ ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য একটা বিশেষ ছাড় বা যাকে বলে ওয়েভার দিয়েছে, সেটাও মাত্র 30 দিনের জন্য। হ্যাঁ, মাত্র 30 দিনের জন্য। ওপর দেখলে মনে হতে পারে যে বর্তমান পরিস্থিতিতে এটা হয়তো ভারতের জন্য খুব সুবিধাজনক একটা পদক্ষেপ, কিন্তু এই ছাড়ের ভেতরের বিতর্কটা কিন্তু সাংঘাতিক। এখানে সবচেয়ে কৌতূহলের বিষয়টা হলো এই ওয়েভারের পিছনের ভূ রাজনৈতিক খেলাটা। আমাদের বুঝতে হবে যে কেন বিরোধী দলগুলো আর কিছু প্রথম সারির কূটনীতিক বিশ্লেষক এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে একেবারে নগ্ন হস্তক্ষেপ বা নেকেড ইন্টারফিয়ারেন্স হিসেবে দেখছেন। নেকেড ইন্টারফিয়ারেন্স শব্দটা বেশ কড়া। একদমই। আর এটা বুঝতে গেলে আমাদের আটকে পড়া তেল বা স্ট্র্যান্ডেড অয়েলের কনসেপ্টটা একটু পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, সেটা কি রকম? ধরুন, যখন কোনো দেশের ওপর, যেমন এই ক্ষেত্রে রাশিয়ার ওপর, পাশ্চাত্যের দেশগুলো খুব কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দেয়। হ্যাঁ, স্যাংশন তো চলছেই রাশিয়ার ওপর। ঠিক। তো তখন সেই দেশের তেল কেনাবেচার স্বাভাবিক প্রক্রিয়াটা পুরোপুরি ব্যাহত হয়। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা যেমন সুইফট নেটওয়ার্ক বা সামুদ্রিক জাহাজের বীমা প্রদানকারী যে ক্লাবগুলো আছে, সেগুলো সব এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে যায়। তারা আর সার্ভিস দিতে পারে না। একদম। এর ফলে কি হয়, রাশিয়ার তেল ভর্তি জাহাজগুলো হয়তো সমুদ্রে ভাসছে বা কোনো বন্দরে আটকে আছে, কিন্তু বীমা বা পেমেন্ট গ্যারান্টি না থাকায় সেগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না। ও আচ্ছা, এই তেলগুলোকেই তাহলে স্ট্র্যান্ডেড অয়েল বলা হচ্ছে। ঠিক তাই। এখন আমেরিকা ট্রেজারি বিভাগ ভারতকে বলছে যে ঠিক আছে, তোমরা এই আটকে পড়া তেলটা কিনতে পারো, কিন্তু একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। হ্যাঁ, মাত্র 30 দিনের একটা উইন্ডো বা অনুমতি দিয়েছে তারা। বিষয়টা সত্যিই খুব ভাবায়। একটু সহজ করে বললে পরিস্থিতিটা কি অনেকটা এরকম যে, ধরুন আপনি একটা ভাড়া বাড়িতে থাকেন। আপনি আপনার নিজের উপার্জনের টাকায় নিজের সংসারের জন্য বাজার করবেন,
কিন্তু আপনার বাড়ির মালিক হঠাৎ এসে ফতোয়া জারি করলো যে আপনি মাসের ওই নির্দিষ্ট একটা দোকান থেকেই কেবল চাল ডাল কিনতে পারবেন। আর সেটাও মাত্র আগামী 30 দিনের জন্য। ঠিক। তখন বিষয়টা কেমন দাঁড়ায় বলুন তো? আন্তর্জাতিক কূটনীতিতে ঠিক এটাই কি ঘটছে না? চমৎকার একটা উপমা দিয়েছেন। পরিস্থিতিটা হুবহু এরকমই। আর ঠিক এই জায়গা থেকেই মূল বিতর্কের সূত্রপাত। দেখুন, ভারত তো কোনো ছোট বা দুর্বল রাষ্ট্র নয়। ভারত একটা দ্রুত বর্ধনশীল আর উন্নয়নশীল বৃহৎ শক্তি, গ্লোবাল সাউথের একটা শক্তিশালী কণ্ঠস্বর। হ্যাঁ, ভারত তো বিশ্বমঞ্চে এখন বেশ বড় একটা ফ্যাক্টর। তা সত্ত্বেও ভারত কোন দেশ থেকে তার 140 কোটি মানুষের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করবে, সেই তেল কোন দামে কেনা হবে বা সেটা কেনার সময়সীমা কতদিন হবে, সেটা হাজার হাজার মাইল দূরের ওয়াশিংটন কেন ঠিক করে দেবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, দেশের রাজনৈতিক মহলেও এখন এটাই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটা সার্বভৌম দেশের সিদ্ধান্ত নেবার ক্ষমতা যখন অন্য একটা দেশের ট্রেজারি বিভাগের অনুমতি বা ওয়েভারের উপর নির্ভর করে, তখন স্বাভাবিকভাবেই ভারতের সেই কৌশলগত স্বায়ত্ত শাসনের ভিত্তিটাই নড়ে যায়। একদম। এটা শুনলে মনে হয় যেন ভারতের হাতে এই মুহূর্তে আর কোনো বিকল্পই ছিল না, তাই বাধ্য হয়ে আমেরিকার এই শর্তটা মেনে নিতে হয়েছে। অনেকটা সেরকমই একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। কিন্তু এর একটা অন্য দিকও তো আছে, কারণ আমাদের ওই viewsnow.co.in এর প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দেশের বিরোধী দলগুলো কিন্তু এটাকে কোনোভাবেই একটা কূটনীতিক বিজয় হিসাবে মানতে নারাজ। না মানারই কথা। তারা এটাকে একটা বড়সড় আপোষ আর সার্বভৌমত্বের চরম অবমাননা হিসেবেই দেখছে। তাদের মতে এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে ভারতের মতো একটা বিশাল দেশের জ্বালানি নিরাপত্তা এখন পুরোপুরি মার্কিন প্রেসক্রিপশনের উপর নির্ভরশীল। অর্থাৎ ওয়াশিংটন যেভাবে প্রেসক্রিপশন লিখে দেবে, দিল্লির নর্থ ব্লককে ঠিক সেভাবেই ওষুধ খেতে হবে। একদম তাই। আর সবচেয়ে বড় কথা হলো, বিরোধীরা কিন্তু এটা নিয়ে চুপ করে বসে নেই। তারা এই পুরো ইস্যুটাকে সামনে রেখে সংসদের ভেতরে জোরালো আওয়াজ তোলার প্রস্তুতি নিচ্ছে। বিরোধী দলগুলোর এই তৎপরতাটা কিন্তু একটা বৃহত্তর প্রশ্নের জন্ম দেয়। কিরকম? কারণ যখন একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশ নীতির প্রভাব এতটা জোরালো হয়ে ওঠে, তখন বুঝতে হবে বিষয়টা শুধুমাত্র দুটো দেশের সরকার বা কয়েকটা ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা সোজা দেশের সম্মানের জায়গায় গিয়ে লেগেছে। ঠিক। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাটা যে কোনো দেশের প্রথম অগ্রাধিকার। কিন্তু সেটা করতে গিয়ে যদি বারবার মার্কিন অনুমতি নিতে হয়, তবে সেই স্বাধীন বিদেশ নীতি শব্দটা তো তার মানেই হারিয়ে ফেলে। একদম, হারায়। সমালোচকরা ঠিক এই জায়গাতেই আঘাত করছেন। তারা বলছেন এটা হয়তো সাময়িক একটা ছাড়, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আসলে এক ধরনের সূক্ষ্ম পরাধীনতা। ঠিক এই জায়গাতেই, দেশের ভেতরে যখন এই ওয়েভার নিয়ে এমনিতেই উত্তাপ চরম, ঠিক তখন এই বিষয়টা আরো চমকপ্রদ হয়ে উঠছে। হ্যাঁ, কারো ট্রাম্পের ব্যাপারটা চলে আসছে। একদম। তেলের এই বিতর্কের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে ট্রাম্প সম্প্রতি একটা অত্যন্ত বিস্ফোরক দাবি করেছেন। ওই দাবিটা তো সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প তৈরি করে দিয়েছে। হ্যাঁ, ট্রাম্পের এই দাবিটা কিন্তু ভারতের এই স্বাধীন বিদেশ নীতি আর আঞ্চলিক আধিপত্যের দাবিকে একটা জোরদার ধাক্কা দিয়েছে। আমি বরং যারা শুনছেন তাদের সুবিধার্থে ট্রাম্পের সেই দাবিটা একটু বিস্তারিতভাবে বলি। হ্যাঁ, বলুন। গত মে মাসের টাইমলাইন টেনে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশপথে ওই ড্রোন আর যুদ্ধবিমান নিয়ে চরম উত্তেজনা চলছিল, সেই প্রসঙ্গ তুলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার একটা মাত্র হস্তক্ষেপেই নাকি পুরো পরিস্থিতি শান্ত হয়ে যায়। একটা ফোনেই যুদ্ধ থেমে গেল, এমনটাই ওনার দাবি। হ্যাঁ, উনি সরাসরি বলেছেন, আমি বলেছিলাম যুদ্ধ থামাও, এবং তারা থামিয়ে দিল। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে তিনি নাকি ভারত ও পাকিস্তানকে তাদের বাণিজ্যের ওপর 200% শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আর সেই আর্থিক ব্ল্যাকমেলের ভয়েই নাকি দুটো দেশ পিছু হটেছে। একটু ভাবুন বিষয়টা। দক্ষিণ এশিয়ার দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন চরম সামরিক উত্তেজনা চলছে, তখন একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে দাবি করছেন যে তার একটা নির্দেশ আর শুল্কের হুমকিতেই নাকি পুরো যুদ্ধ নিয়ন্ত্রিত হয়েছিল। আমরা যদি এই বিষয়টাকে একটু বৃহত্তর ক্যানভাসে ফেলে দেখি, তাহলে এর ভূরাজনৈতিক গুরুত্বটা আরও পরিষ্কার হবে। বলুন। দেখুন, আমাদের উৎস স্পষ্ট জানাচ্ছে যে ভারত সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই মধ্যস্থতার দাবিটা পুরোপুরি খারিজ করে দিয়েছে। হ্যাঁ, সরকার তো মানবেই না, এটা মানার কথাও না।
কারণ ভারতের চিরকালীন একটা অত্যন্ত কড়া কূটনৈতিক অবস্থান হলো পাকিস্তানের সাথে যে কোনো সমস্যা ভারত শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবেই বা বাইল্যাটারালি সমাধান করবে। সেখানে তৃতীয় কোনো পক্ষের মাথা ঘামানোর জায়গা নেই। একদমই অগ্রহণযোগ্য। তো সরকার প্রকাশ্যে সেই নীতি মেনেই ট্রাম্পের দাবিটা উড়িয়ে দিয়েছে, কিন্তু সমালোচক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন। একটু সন্দেহজনক দৃষ্টিতে দেখছেন, তাই তো? হ্যাঁ, তারা ভারত সরকারের এই আনুষ্ঠানিক প্রত্যাখ্যান এবং অন্যদিকে ট্রাম্পের এই আক্রমণাত্মক দাবি, এই দুটোকে মিলিয়ে একটা নতুন সমীকরণ তৈরি করছেন। তার মানে বিশ্লেষকরা বলতে চাইছেন যে প্রকাশ্যে যাই বলা হোক না কেন, ভেতরে ভেতরে অন্য কোনো খেলা চলছে। অনেকটা সেরকমই। তারা মনে করছেন মে মাসের ওই ট্রাম্পের মধ্যস্থতার দাবি আর বর্তমানে এই তেলের ওয়েভার, এই দুটো ঘটনা আসলে বিচ্ছিন্ন কিছু নয়, একই মুদ্রার এপিট ওপিট বলতে চাইছেন। ঠিক তাই। এই ঘটনাগুলো খুব জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে ভারতের ওপর মার্কিন চাপ ক্রমাগত বেড়েই চলেছে। হয়তো প্রকাশ্যে দেশবাসীর সামনে সরকার একটা কড়া অবস্থান দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে মার্কিন নির্দেশনার প্রভাব অস্বীকার করার কোনো উপায় হয়তো দিল্লির হাতে আর নেই। তাহলে এই সব কিছুর চূড়ান্ত অর্থটা কি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে, বা দেশের সার্বিক কূটনীতির ভবিষ্যতের জন্য এর মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ একদিকে ইরান ইসরায়েল যুদ্ধ, হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা, অন্যদিকে ট্রাম্পের ওই 200% ট্যারিফের হুমকি, আর সর্বোপরি আমেরিকারই অদ্ভুত ওয়েভার নীতি। এই এতগুলো জটিল সমীকরণ থেকে আমরা আসলে কি বুঝতে পারি? এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু কূটনীতির ভেতরে ঢুকতে হবে। প্রতিবেদনটাতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা, আর তার প্রভাব পড়ছে তেলের সাপ্লাই চেনে। একদম। এই সংকটজনক পরিস্থিতিতে আমেরিকা যে ভারতকে রাশিয়ার ওই আটকে পড়া তেল কেনার জন্য 30 দিনের একটা সুযোগ দিল, এর পেছনে আসলে ওয়াশিংটনের একটা খুব ধূর্ত কৌশল লুকিয়ে আছে। তার মানে আমেরিকা এখানে একটা দ্বৈত নীতি খেলছে, একদিকে বন্ধু সাজছে, অন্যদিকে নিজেদের স্বার্থ গুছিয়ে নিচ্ছে। একদম নির্ভুল ধরেছেন। কৌশলটা হলো ভারতকে খুব সাবধানে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে আটকে রাখা। বন্ধুর ছদ্মবেশী কূটনীতি যাকে বলে। ঠিক। ওপর থেকে দেখলে মনে হবে আমেরিকা ভারতের জ্বালানি সংকটের কথা ভেবে খুব সদয় হয়ে এই ছাড়টা দিচ্ছে, কিন্তু আসলে ওয়াশিংটনের উদ্দেশ্য হলো দিল্লিকে একটা মাপাজোকা চাপের মধ্যে রাখা। আমেরিকা চায় ভারত ধীরে ধীরে রাশিয়ার তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনুক, কারণ 30 দিনের ওয়েভার দিয়ে তো আর দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা হয় না। না, সেটা তো অসম্ভব। আর যখনই ভারত রাশিয়ার দিক থেকে মুখ ঘোরাবে, ঠিক সেই শূন্যস্থান পূরণের জন্য আমেরিকা নিজেদের তেল অনেক বেশি পরিমাণে আর চড়া দামে ভারতের বাজারে বিক্রি করতে পারবে। মানে ভারতকে দিয়ে নিজেদের শর্তে বাজার নিয়ন্ত্রণ করানো আর কি। ঠিক তাই। এই শরীকরণটা সত্যি অবাক করার মতো। কিন্তু এর পাশাপাশি আমাদের প্রতিবেদনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে, সেটা হলো দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার বা বড় ভাইয়ের ভাবমূর্তি। এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু এটা মারাত্মক জরুরি একটা পয়েন্ট। এই মার্কিন নিয়ন্ত্রণের ফলে সেই ইমেজে কতটা প্রভাব পড়ছে বলে মনে হয়? একটু ভেবে দেখুন, দক্ষিণ এশিয়া রাজনীতিতে নেপাল, ভুটান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এদের কাছে ভারত সবসময় একটা নেতৃস্থানীয় আর ভরসাযোগ্য শক্তির ভূমিকা পালন করে এসেছে। হ্যাঁ, ছোট দেশগুলো তো যে কোনো সংকটে ভারতের দিকেই তাকিয়ে থাকে। কিন্তু যখন এই দেশগুলো দেখছে যে ভারতের মতো এত বড় একটা সামরিক আর অর্থনৈতিক শক্তিকে নিজের দেশের তেল কেনার জন্য আমেরিকার বেঁধে দেওয়া মাত্র 30 দিনের সময়সীমার উপর নির্ভর করতে হচ্ছে, অথবা যুদ্ধ থামানোর জন্য মার্কিন হুমকির মুখে পড়তে হচ্ছে, একদম, তখন স্বাভাবিকভাবেই ভারতের সেই বিগ ব্রাদার ইমেজে একটা বড়সড় চির ধরে। এটা তো একটা ডমিনো এফেক্ট তৈরি করতে পারে। অবশ্যই করবে। যখন প্রতিবেশী দেশগুলো দেখবে যে দিল্লির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ওয়াশিংটনের হাতে, তখন তারা দিল্লির কথা সেভাবে গুরুত্ব দেবে কেন? তখন তারা সরাসরি ওয়াশিংটন বা এমনকি বেইজিংয়ের সাথে সম্পর্ক তৈরি করতে বেশি উৎসাহী হবে। ঠিক তাই। এর ফলে এই অঞ্চলে ভারতের দর কষাকষির ক্ষমতা বা বার্গেনিং পাওয়ার এক ধাক্কায় অনেকটা কমে যাবে, যা দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আর এর প্রভাব যে শুধু আন্তর্জাতিক পর্যায়ে আটকে আছে তা কিন্তু নয়, দেশীয় রাজনীতিতেও এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। দিল্লির রাজপথ থেকে সংসদ পর্যন্ত উত্তাপ ছড়িয়েছে। হ্যাঁ,
কারণ একদিকে সরকার গত কয়েক বছর ধরে সবসময় আত্মনির্ভর ভারতের কথা বলে আসছে, সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা বিপুল প্রচার চলছে। আর অন্যদিকে বিরোধীরা এই তেলের ওয়েভার আর ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরে বলছে যে সরকার আসলে দেশের প্রকৃত স্বার্থের চেয়ে মার্কিন নির্দেশ মাথা পেতে নিতেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। আর এখানেই তো দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা খুব স্বাভাবিক, কারণ বিদেশ নীতি তো কোনো দূরের গ্রহের বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে যুক্ত। যখন প্রতিদিনের খবরে মানুষ দেখছে যে দেশের মৌলিক জ্বালানি নীতি একটা বিদেশি শক্তির ট্রেজারি বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন মানুষের মনে এই সন্দেহটা আসতেই পারে যে ভারতের জাতীয় সম্মান কি তবে কেবল কাগজে কলমে রয়ে গেল? আত্মনির্ভরতার যে স্লোগান আমরা শুনছি সেটা কি তবে শুধুই আইওয়াশ? একদম, কারণ তেলের দাম বাড়লে বা এই ওয়েভার যদি ৩১ দিনের মাথায় বাতিল হয়ে যায়, তার সরাসরি প্রভাব তো দেশের অর্থনীতির ওপর পড়বে। বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, মূল্য বৃদ্ধি হবে, আর শেষ পর্যন্ত কোপটা পড়বে একজন সাধারণ মানুষের পকেটেই। এই প্রশ্নগুলো সত্যি খুব অস্বস্তিকর, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। একদমই নেই। আমরা যদি আজকের এই পুরো বিশ্লেষণের একটা সামারি টানি, তাহলে খুব স্পষ্টভাবেই দেখতে পাব যে কিভাবে আন্তর্জাতিক তেলের বাজার, স্যাংশনের রাজনীতি আর শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রভাব একটা স্বাধীন দেশের কৌশলগত স্বায়ত্তশাসনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় অন্তত খুব পরিষ্কার, যে এই বিশ্বায়নের যুগে সম্পূর্ণ স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ বলে হয়তো আক্ষরিক অর্থে কিছুই হয় না। সবাই সবার উপর নির্ভরশীল। হ্যাঁ, সাপ্লাই চেইনের কারণে সবাই যুক্ত, কিন্তু সেই নির্ভরতা যেন কোনোভাবে কূটনীতিক ব্ল্যাকমেল বা পরোক্ষ দাসত্বে পরিণত না হয়, সেটাই একটা সার্বভৌম রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এর জন্য প্রয়োজন অত্যন্ত দূরদর্শী একটা কূটনীতি। ঠিক, যা শুধু সাময়িক কোনো ৩০ দিনের ছাড়ের ওপর নির্ভর করে হাত গুটিয়ে বসে থাকবে না, নিজস্ব শর্তে দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে সুরক্ষিত করবে। একদম। আজকের এই চমৎকার আর তথ্যবহুল আলোচনা আমরা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি আমাদের উৎস প্রতিবেদনের প্রতিটি দিক নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরতে। তবে শেষ করার আগে এমন একটা প্রশ্ন আমি সবার চিন্তাভাবনার জন্য রেখে যেতে চাই, যেটা হয়তো আমাদের আজকের মূল তথ্যের সরাসরি অংশ নয়, কিন্তু আজকের এই আলোচনার মূল সুরের সাথে খুব গভীরভাবে যুক্ত। ভবিষ্যতের দিকে তাকালে এই প্রশ্নটা কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। একটু ভেবে দেখুন, আজ কেবল জীবাশ্ম জ্বালানি বা তেলের উপর নির্ভরতার কারণে একটা স্বাধীন দেশের বিদেশ নীতিকে এতটা প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। একটা দেশ অন্য দেশের উপর ওয়েভারে শর্ত চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে যখন পৃথিবী সম্পূর্ণভাবে এই তেলের নির্ভরতা থেকে বেরিয়ে আসবে, যখন সবাই নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকবে, তখন কি হবে? তখন এই ভূ রাজনৈতিক ক্ষমতার রিমোট কন্ট্রোলটা কার হাতে থাকবে? এটা একটা দারুণ প্রশ্ন। শক্তির উৎস হয়তো পরিবর্তন হবে, কিন্তু শক্তির ওপর নিয়ন্ত্রণের যে আদিম রাজনীতি, সেটা কি বদলাবে? খুব একটা বদলাবে বলে তো মনে হয় না। ঠিক তাই। তখন কি সোলার প্যানেল, লিথিয়াম আয়ন ব্যাটারি বা নতুন কোনো প্রযুক্তির জন্য বা ওই রেয়ার আর্থ মিনারেলের জন্য দেশগুলোকে আবার এই একই রকম ওয়েভার কূটনীতির ফাঁদেই পড়তে হবে? নতুন মোড়কে কি সেই পুরনো মার্কিন ডিক্টেটই বিশ্বকে চালাবে? যেতে পারবে যেখানে আর কারো অনুমতির প্রয়োজন হবে না? এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। এই প্রশ্নটাই যারা শুনছেন তাদের নিজস্ব বিশ্লেষণের জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের এই জটিল আন্তর্জাতিক সমীকরণগুলোকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।